মিয়াবাড়ির ছোট বড় সবাই মনের মধ্যে হাজারো খুশির স্বপ্ন নিয়ে লঞ্চে ওঠার জন্য প্রস্তুতি নিচ্ছে। এ বাড়ির জীবনেও যারা ঢাকা যায়নি তারাও আজ যাচ্ছে স্বপ্নের শহরে। চার দেয়ালের গণ্ডির বাইরে এই প্রথম দূরে কোথাও ঘুরতে যাচ্ছে মিয়াবাড়ির বৌঝিরা। এজন্য অবশ্য মিয়াবাড়ির ছোট মিয়া ইমন মিয়ার মেয়ের প্রতি কৃতজ্ঞ তারা, কারণ আজ ইমন মিয়ার একমাত্র মেয়ের বিয়ে উপলক্ষেই তাদের সে সুযোগ হচ্ছে। কট্টর রক্ষণশীল পরিবার মিয়া পরিবার। বাড়ির বৌঝি সবাইকে পর্দা এবং কঠিন অনুশাসন মেনে চলতে হয়। বড় মিয়া আফতাব আহমেদ এবং তার মেজ বোন শাহানুরের কথা এ বাড়ির জন্য অলঙ্ঘনীয় নিয়ম। এর হেরফের মিয়াবাড়িতে কোনোদিনই হয়নি। এ বাড়িতে মেয়েদের 18 বছর পূর্ণ হওয়ার সাথে সাথে বিয়ে দিয়ে দেওয়া হয়। ইমার গত মাসে 18 হয়েছে এবং ওই দিনই পূর্ব নির্ধারিত ছেলের সাথে আংটি বদলও হয়ে গেছে। বিয়ে হতে 1 সপ্তাহ বাকি। ছেলেপক্ষের অনুরোধ ছিল তারা বিয়ের ভেন্যু ঢাকার বড় কোনো কমিউনিটি সেন্টারে রাখতে চায়। একমাত্র ছেলে বলে তাদেরও কিছু খায়েশ আছে। বড় মিয়া কুটুমদের কথা গুরুত্বের সাথে নেন। মেয়ের কুটুমের পা ধুয়ে খাওয়া ছাড়া সকল আর্জিই তিনি রাখেন। এক্ষেত্রে তার পার্সোনালিটি কিছুটা ব্যতিক্রম হয়ে যায়, যা বাড়ির লোকের কাছেও আশ্চর্যের। ইমা এই জিনিসটারই পুরো সুযোগ নিয়েছে। কৌশলে আবিরকে বুঝিয়ে তার পরিবারকে দিয়ে বড় আব্বাকে রাজি করিয়ে ঢাকায় বিয়ের ভেন্যু করিয়েছে। ইমা চায় মা চাচিদের একটু আনন্দ দিতে। পৃথিবী না ঘোরাতে পারুক, অন্তত ঢাকা শহরটাই দেখাবে। যাত্রাপথেরও এই আমেজ, খুশি, মুক্ত হওয়া সবকিছুর আস্বাদন দিতে চায় তাদের। কালো সাদার প্রিন্টের বোরকা পরা নেকাপের মাঝের একজোড়া চোখ দিয়ে ইমা মা চাচি ফুপুদের চোখের ঝলমলে খুশি দেখছে। ইমার চোখে জল এসে যায় তাদের খুশি দেখে। কি রে, দাঁড়িয়েছিস কেন এভাবে? হঠাৎ পেছন থেকে শাহানুর ফুপুর ঝাঁঝালো গলার আওয়াজে ইমা চমকে ওঠে। চোখের কোণে জল মুছে পেছন ঘুরে তাকিয়ে ফুপুকে সালাম দেয়। অতি মোলায়েম স্বরে বলে, জি, লঞ্চ আসেনি তাই একটু হাঁটছি এদিকে। বিয়ে না হতে পাক না ফড়াও ফড়াও। তুমি যে কি করতেছো তা মনে করো বুঝি নাই। শাহানুরের চোখ ফাঁকে দেওয়া। ইমা ফুপুর কথা শুনে ভয়ে শিউরে ওঠে। আমতা আমতা করে বলে, কি করেছি ফুপু? একটা চটকানে দিয়ে পদ্মার জলে ফেলে দিব যদি নাটক করিস। হোমো জামাইরে না চাও। ডাহা দেখবার শখ জাগছে মা চাষিগো নিয়া। মনে করে এসব জানি না আমি। ফুপু বিশ্বাস করুন, আপনি যা ভাবছেন তা নয়। চুপ কর হারাম যদি বট। কমু ভাইজান রে। ইমার বাহু চেপে ধরতেই ইমা ব্যথায় আহ করে ওঠে। ফুপু আপনার পায়ে পড়ি, বড় আব্বাকে বলবেন না। আমি শুধু তোর শুধু আমি বুঝছি সেমরি। 2 দিনের সেমরি হয়া মোর চোখে ধুলা দাও। এই সেরি এই মরে কি তোর পাগল লাগে? না ফুপু। ব্যথায় কাঁদতে কাঁদতে বলে ইমা। তালি পরে এসব করার সাহস কেমনে পাও? আবির রে জোরে। কিন্তু তোর আবির তো সব বলে দিল মোরে। মনে রাখবি, বিয়া তুই করলে জামাই আমাদের হাতের পুতুলি। যে ফিলে চালাবো সেই ফিলেই চালবো। বিয়ের আগে কি পরে পাংখা তোর কোনোদিনই গজাবে না। আর যদি চালাকি করছিস তুই। আর করবো না ফুপু, আপনার পায়ে পড়ি। ওঠ খাড়া। সোজা ফিলি কচি কানে ঢুকাই নে। এইবার তোরে মাপ কইরা দিলাম, পরের বার তা হবে না। গলায় কলসি বাঁধা পদ্মার জলে ফেলে দিব, বুঝছিস? শাহানুরের ধমকে ইমা ভয় পেয়ে কেঁপে ওঠে। হিসকি টানতে টানতে বলে, আর করবো না ফুপু, আর না। যা। এই শোন, চোখ মুছে চুপচাপ গিয়ে লঞ্চের জন্য দাঁড়িয়ে থাকবি। জি। ইমা তাড়াতাড়ি চলে যায় কান্না চেপে। বাহুটা ব্যথায় টনটন করছে ইমার। শাহানুর ইমাকে ভয় পাইয়ে বিজয়িনীর হাসি হেসে পান খাওয়া লাল ঠোঁট পাকিয়ে ইমার পিছু পিছু আসতে থাকে। পূর্বে রিজার্ভ করা লঞ্চ অবশেষে আসে। বাড়ির সবাই উঠে গেলে ইমাও উঠতে চায়, কিন্তু শাহানুর ইমার হাত শক্ত করে চেপে নিজের সাথে নিয়ে পাশাপাশি বসে। ইমা ভীতু চোখে চুপচাপ মাথা নিচু করে ফুপুর পাশে বসে থাকে। ছোটরা সবাই লঞ্চে মজা করছে। ইমাকে কয়েকবার চাচাতো ছোট ভাই মৃদুল ডাকতে আসলেও শাহানুরের সাড়া না পেয়ে ইমা যায়নি। লঞ্চ এখন পদ্মার মাঝামাঝি। ইমার মন চাচ্ছে উছলে পড়া পদ্মার জলে সলিল সমাধি হতে। না পাবে দেহ, কেউ না পাবে খোঁজ। এমন কাঁটাতারে আটকে থাকা প্রজাপতির মতো বন্দী হয়ে ধুকে ধুকে কারই বা বাঁচতে ইচ্ছে হবে। ভেবেছিল আবিরের সাথে নতুন করে জীবন শুরু করবে, কিন্তু সেই আবিরও তো এদের হাতের পুতুল। ইমার আর মুক্তি নেই, কোনোদিনও না।
ইমা ভবিষ্যৎ ভেবে আরেক দফা কেঁদে ভাসায়। সবার আড়ালে, সবার চোখে ধরা না পড়লেও বড় মায়ের চোখে ঠিকই ইমার কান্না ভেজা চোখ দুটো ধরা পড়ে। এগিয়ে এসে শাহানুরকে বলে, শাহানা, ইমাকে সাথে নিয়ে গেলাম। কেন? এখানে বসে আছে ভালো আছে, তুমি তোমার কাজ করো কি? আজ বাদে কাল পরের বাড়ি চলে যাবে, এখন তো এমন করো না। ছাড়ো মেয়েটাকে একটু, ঘুরুক গিয়ে উপরে। বড় ভাবির কথার পাল্টা জবাব দেওয়ার আগেই বড় বউ মোমেনা শাহানার কাছ থেকে জোর করে ইমাকে উঠিয়ে উপরে যেতে বলে। ইমা ফুপুর আজ্ঞা ছাড়া যায় না, চুপচাপ দাঁড়িয়ে থাকে। শেষমেশ শাহানুরও গম্ভীর মুখে বলে, যা, এত আলো বাতাস খাওয়া লাগে, খেয়ে আয়। ইমা আস্তে আস্তে সিঁড়ি বেয়ে লঞ্চের ছাদে এসে দাঁড়ায়। চারদিক থেকে হু হু করে বাতাস এসে গায়ে লাগছে। ইমার একবার মনে হলো, ঝাঁপ দিয়ে গভীর জলে। কিন্তু সে সাহসও পেল না। মরতেও যে সাহসের দরকার হয়। তাছাড়া মা বাবা, অহন ভাই যে ওকে ছাড়া মরেই যাবে। দুবাহু বুকে ভাঁজ করে ইমা নিঃশব্দে কেঁদে যাচ্ছে। হঠাৎ কেউ এসে গলা পেঁচিয়ে ধরে বুকের সাথে জড়িয়ে নেয়। ইমা অশ্রু ভেজা চোখে সেদিকে তাকাতেই অহন ইমার গলা ছেড়ে দেয়। বোনের মুখ থেকে নেকাব সরাতেই ইমা ঝাঁপিয়ে পড়ে ভাইয়ের বুকে, ডুকরে কেঁদে ওঠে। অহনের রাগে চোয়াল শক্ত হয়। ইমার মাথায় হাত বুলিয়ে জিজ্ঞেস করে, আবার বকেছে ফুপু? ইমা জবাব না দিয়ে শুধু কাঁদতেই থাকে। অহন বোনের মুখটা আজলা ভরে উঁচু করে চোখ মুছিয়ে কপালে চুমো দেয়। তারপর বুকে ইমার মাথা ঠেকিয়ে বাহু ধরে বলে, কাঁদিস না, আর তো কটা দিন, বিয়ের পর তো তুই ঢাকায় চলে আসবি, মুক্ত স্বাধীন জীবন তখন। আমি তোকে দেখতে আসবো একদিন পর পরই, তোকে সব জায়গায় ঘুরিয়ে নিয়ে আসবো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন, টিএসসিতে আহসান মঞ্জিল, পুরনো ঢাকার বুড়িগঙ্গার পার, আরো অনেক জায়গা। আবিরকে বলে ঢাকার বাহিরেও ঘুরবো। আবিরকে তো বলেছি, আমার বোনের মতো মেয়ে ওর ঢাকা শহর ফালাফালা করলেও পাবে না। ঠিক বলছি না? ইমা মৃদু হেসে ভাইয়ের দিকে চেয়ে আবার ভাইয়ের হাতে মাথা ঠেকিয়ে ফ্যাল ফ্যাল করে দূর আকাশের শূন্যে চেয়ে থাকে। ভাইকে আবিরের সত্যিটা বললে ভাইও চিন্তা করবে, বিয়ে ভাঙা নিয়ে সবার সাথে ঝগড়া করবে। বড় আব্বার মার খেতে হবে তখন ভাইয়াকে না। ইমা তার প্রিয় ভাইকে কখনোই আঘাত পেতে দেবে না। ইমা লঞ্চের ছাদে ভাইয়ের কাঁধে মাথা রেখে বসে আছে। দূরের অথই জলের উপর রোদের খেলা দেখছে। মনটা এখন কিছুটা হালকা হয়ে এসেছে। আশেপাশে কাজিনরা বসে গল্প করছে। ইমার ছোট পুকুর ছেলে মৃদুল এসে অহনের গলা জড়িয়ে আবদার করে বসে, ও অহন ভাইয়া, একটা গান শোনাও না। তোর বড় খালা শুনলে কল্লা কেটে গানে ভাসে দেবে মনু। মোরা বরিশাল্য মনু, মগো কইলজা বাঘের মতন, ওসব মাইয়া মানুষের কি ডরাইনি? মৃদুলের পাকা পাকা কথা শুনে অহন ইমা ভ্রু সরু করে ফিরে তাকায়। অহন মৃদুলের কান ধরে বলে, আচ্ছা, ডাকবো ফুপুজানকে? ওরে সুবহানাল্লাহ, না না, মুই তো এক্সের মজা করছি। মৃদুলের দাঁত কেলিয়ে হাসা দেখে ইমা খিলখিল করে হেসে ওঠে। অহন মুগ্ধ হয়ে বোনের হাসি দেখে। ইমা হাসলে গালের দুপাশে সামান্য টোল পড়ে। তাতে ইমাকে আরো মায়াবী লাগে অহনের। বোনের মুখটা কাছে এনে কপালে চুমু দিয়ে বলে, আমার বোনের মুখে হাসি ফোটানোর জন্য তোর আবদার মেনে নিলাম। যা, গিটার নিয়ে। এটা অহনের পক্ষ থেকে গিফট, বুঝেছিস বরিশাল্লা মনু? ইয়ে, এই তোরা সবাই এদিকে এসে বস। ভাই, আমি দৌড়ে নিচ থেকে গিটারটা নিয়ে আসি। যা। মৃদুলের দৌড়ে নিচে চলে যাওয়ার দিকে তাকিয়ে ইমা মুস্কি হাসে। তা দেখে অহন ইমাকে বলে, বাবু। ভাইয়া। কোনটা গাবো বল বাবু? ভালোবেসে সখী নিভৃতে যতনে, এটা। বাহ, আবিরের সঙ্গে এ কদিনেই এত রোমান্টিক হয়েছিস। কিপ হট আপ বাবুটা আমার। ইমার এক গাল টেনে হেসে বলে অহন, যা তুই না ভাইয়া, লজ্জা নেই তোর? হা হা হা। আরে কই যাস, বস, আর কিচ্ছু বলবো না। ইমার হাত টেনে পাশে বসায় অহন। হুম। মৃদুল দৌড়ে গিটার এনে অহনের হাতে দিল। অহন চোখের চশমাটা ঠিক করে গিটারে ঝংকার তুলে গাইতে শুরু করলো। ইমা লজ্জায় নতমস্তকে নিচে তাকিয়ে আবিরকে স্মরণ করে গানের প্রতিটি লাইন অনুভব করছে। ভালোবেসে সখী নিভৃতে যতনে, আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। ভালোবেসে সখী নিভৃতে যতনে, আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে।
লন্ডনের একটি বিলাসবহুল হোটেলে বিছানা সঙ্গিনীর বাহুডোরে অতি ঘনিষ্ঠ মুহূর্ত কাটিয়ে শাওয়ার নিয়ে হোটেল রুমের ব্যালকনিতে কফি হাতে এসে দাঁড়ালো ঢাকার টপ বিজনেসম্যান শান নিহান খান। হাত দিয়ে ব্যাগ ব্রাশ করা রেশমের মতো এলোমেলো ভেজা চিল্কি চুল, একজোড়া কালো সরু ভ্রু, নিচে বাজের মতো তীক্ষ্ণ চোখ, লম্বা নাকের নিচে হালকা গোলাপি ঠোঁট, খোঁচা খোঁচা ঘন চাপদারির এই সুদর্শন পুরুষের বিছানা সঙ্গী হতে পেরে নিজেকে ভাগ্যবতী মনে করছে শানের বিছানায় শুয়ে থাকিয়ে থাকা ব্রিটিশ তরুণীটি। শান কফি খেতে খেতে দূরের সুউচ্চ ইমারত টেমস নদীর ধারা দেখতে লাগলো। তীক্ষ্ণ কঠিন নয়নে মোবাইলের রিংটোনের শব্দে রুমে ফিরে এসে মোবাইল রিসিভ করে, আবার আগের জায়গায় এসে দাঁড়ায়। মোবাইলের ওপাশ থেকে চাচাতো ছোট ভাই শৌখিনের স্ত্রী ইরা কিছুটা ভয় নিয়ে শান্ত গলায় বলে, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ইরা, কেমন আছো তোমরা? জি ভাই, আলহামদুলিল্লাহ। ভাই, একটা সমস্যার জন্য আপনাকে কল করলাম, ডিস্টার্ব হননি তো? এভরিথিং ইজ ওকে ইরা। তোমার কাজিনের বিয়ে নিয়ে কোনো সমস্যা? ব্যাপারটা তা নয় ভাই, আসলে সমস্যাটা সানাকে নিয়ে। সানা, কি হয়েছে ওর? ইরা, আমার বোন ঠিক আছে তো? শান মুহূর্তেই অধৈর্য হয়ে ওঠে, চিৎকার করে ওঠে ইরার উপর। ভাই রিল্যাক্স, সানার কিচ্ছু হয়নি। আসলে আসলে কি? ভাই আপনি কিভাবে নেবেন? ইরা, এভাবে কথা বলা কিন্তু আমি পছন্দ করি না। যা বলবে স্ট্রেট বলো। শানের ধমকে ইরা আমতা আমতা করে বলে, জি ভাই, সানাকে ইদানিং খুব আপসেট লাগছে। কাল সারাদিনে বহুবার বলে কয়ে এক গ্লাস জুস খাওয়াতে পেরেছি, আজ দুপুর হতে চললো, অথচ রুমের দরজা বন্ধ করে না খেয়ে শুয়ে শুয়ে কাঁদছে। ভাই আপনি প্লিজ তাড়াতাড়ি আসুন, সানা আমাকে কিছুই বলছে না। সানার অস্বাভাবিক আচরণের কথা শুনে শানের হাত কাঁপতে থাকে। বোনকে জীবনের অধিক ভালোবাসে শান। কাপা গলাটা ঝেড়ে নিজেকে সামলে নিল এই শান। ইরা শানের অবস্থা কিছুটা আন্দাজ করে বলল, ভাই আর ইউ ওকে? ইয়া, আই এম ফাইন। শোনো ইরা, সানাকে আর কিছু জিজ্ঞেস করো না। আমি আজ রাতের ফ্লাইটেই ঢাকা ফিরছি। জি আচ্ছা ভাই, তাহলে রাখি। হুম। শান দ্রুত সবকিছু গুছিয়ে নিল। সানাকে কয়েকবার কলও করলো, এর ফাঁকে কিন্তু সানা রিসিভ করলো না। শানের বুক কাঁপছে। শান পৃথিবীর সবার কাছে ইস্পাতের হলেও শানার সামান্য কিছুতেই গলে মোম হয়ে যায়। বোনই যে একমাত্র আপন শানের। এত পরিশ্রম করে জমানো অঢেল সম্পদ গড়েছে সবই বোন আর পরিবারের জন্য। সেই বোনের মনে শান্তি নেই, না, এটা মেনে নেবে না শান। বোনের মনে শান্তির জন্য দরকার হলে দুনিয়ার উল্টা পাল্টা করে ফেলবে। তবুও সানাকে খুশি দেখতে চায় শান। শানের মন চঞ্চল হয়ে ওঠে সানার মনের অবস্থা ভেবে। সম্ভব হলে এখনই ছুটে যেত কলিজার টুকরো বোনের কাছে। বডিগার্ডদের মোবাইল করে সব রেডি করতে বলে। এক রাতের মূল্য চুকিয়ে শান বিছানায় শোয়া ব্রিটিশ তরুণীকে এক প্রকার জোর করে রুম থেকে বের করে দিয়ে প্যাকিং শেষ করালো কর্মচারী দিয়ে। তারপর বডিগার্ড সহ বের হয়ে আসলো এয়ারপোর্টের উদ্দেশ্যে। ইমাদের লঞ্চ ঘাটে এসে থামলো। বড় মিয়ার আদেশে ইমন মিয়া, অহন, বড় ফুপা আলিম, ছোট ফুপা মনিরের তদারকিতে সবাই নেমে ঘাট থেকে উপরে উঠল। অপেক্ষমান গাড়ির জন্য রাস্তায় এসে সবাই বিস্মিত হলো। মৃদুল হাঁ করে সারি দেওয়া ওডিগুলো গুনল। 1 2 3 4 5। ওরে সুবহানাল্লাহ, এদি 6টা গাড়ি। ও ইমা আপু, আবির দুলাভাই দেখো গাড়ি বাড়াইছে। কি বলছিস? আমাকে তো এসব কিছু বলেনি। ইমা নিজেও আশ্চর্য হয়। সারপ্রাইজ দিল, ফিল্মে দেখো নাই? হিরো হিরোইনকে এভাবে তো সারপ্রাইজ দেয়। চুপ কর, বেশি পেকে গেছিস। বাড়ির ছেলেরা কপাল কুঞ্চিত করে এগিয়ে যেতেই বড় জামাতা শৌখিন এসে বড় মিয়া আফতাব সহ বাড়ির বড়দের সালাম করে কুশল বিনিময় করল। জামাতাকে এ সময় এখানে মোটেও আশা করেনি বড় মিয়া। বড় মিয়া মনের বিস্মিত ভাব গোপন করে শৌখিনকে জিজ্ঞেস করল, তা জামাই বাবাজি আপনি এখানে? শৌখিন সৌজন্যের হাসি হেসে উত্তর দিল, আপনাদের নিতে আসলাম, চলুন। এ কি বলছো বাবা? আমরা তো আগেই গাড়ি ঠিক করেছি, হয়তো জ্যামে আটকে গেছে, চলে আসবে। সব ক্যান্সেল, আমি তাদের না করে দিয়েছি। এখন চলুন আব্বা, এরা সহ বাড়ির সবাই আপনাদের জন্য অপেক্ষা করছে। না, এসব কি করে সম্ভব? তুমি জানো বাবা, আমরা আগে থেকে সব ভাড়া করে রেখেছি, হোটেল, গাড়ি, কমিউনিটি সেন্টার সব বুকিং করা। জানি আব্বা, কিন্তু ভাইয়ের আদেশ, আপনারা ঢাকা ভাড়া বাসা বা হোটেলে কোথাও থাকতে পারবেন না। আমাদের সাথে থাকবেন যতদিন ইমার বিয়ে না হয়।
বিয়ের সকল আয়োজন আমাদের বাংলো বাড়িতেই হবে। এ হয় না বাবা, মেয়ের শ্বশুরবাড়ি গিয়ে এত লোক থাকবে? না 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 বাবা। বড় মিয়া ইতস্তত হয়ে বলল, আব্বা প্লিজ, আমি তো আপনার ছেলের মতো। আর বাবা বলেছে শৌখিন, বিআই সাহেবদের না নিয়ে বাড়ির ত্রিসীমানায় ঢুকবি না। আপনি তো জানেন আব্বা, শান ভাই কত রাগী। তার কথা না রাখলে মাইন্ড করবে। প্লিজ আব্বা, এই জামাইকে ছেলে হওয়ার সুযোগ দিন। না করবে না প্লিজ। শৌখিনের পীড়াপিড়িতে বড় মিয়া অনিচ্ছা সত্ত্বেও রাজি হলো। বাড়ির বউ বাচ্চাদের এজন্য খুশির সীমা নেই, যদিও মুখে এ খুশি প্রকাশ করার সাহস তাদের নেই, কারণ ইরার সাথে সময় কাটাতে পারবে। বাচ্চারা খুশি কারণ বড় আব্বা কুটুম বাড়ির লোকের সবার সামনে কখনোই তাদের বকবে না, ইচ্ছে মতো আনন্দ করতে পারবে। সবাই গাড়িতে উঠে বসে। ইমা, অহন, মৃদুল, শিখা গাড়িতে ওঠে। শিখাকে অহন কিছুতেই সাথে নিতে চাচ্ছিল না, কিন্তু বড় ফুপুর আদেশে নিরুপায় হয়ে নিতেই হলো সাথে। গাড়িতে ওঠার মিনিট দুয়েক বাদেই অহনের মোবাইলে কল আসে। অহন ইমাকে মোবাইলের স্ক্রিনে ভেসে ওঠা আবিরের নামটা দেখিয়ে ভ্রু নাচায়। ইমা অন্যদিকে মুখ ফিরিয়ে লজ্জায় লাল হয়ে হাসে। অহন মোবাইল রিসিভ করে বলে, কি খবর আবির সাহেব? এতক্ষণ আবিরের কথা মনে পড়লো? আবির লজ্জিত গলায় জবাব দেয়, আরে ভাই কি যে বলেন না, আপনাদের তো সবসময় মনে পড়ে। আচ্ছা, এ তো ভালো কথা। তাহলে তারপর কি হালচাল তোমার? এই তো ভাই, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? বাড়ির সবাই ভালো আছে? হ্যাঁ, বাড়ির সবাই তো ভালো, শুধু একজন। ইমার দিকে তাকিয়ে মৃদু হাসে অহন। কোনো সমস্যা ভাই? আরে না না, নাও ইমার সাথে কথা বলো। আবিরের সাথে কথা বলার জন্য মোবাইলটা কানে নিতে বুকে ধুকফুকানি শুরু হলো ইমার। অস্থিরতা বাড়ে, সাথে অস্বস্তিও, কারণ আশেপাশে সব ভাই বোন বসা। ইমা জানালার দিকে মুখ করলেও এটা স্পষ্ট বুঝতে পারছে গাড়ির সবাই ওর দিকে মনোযোগ দিয়ে তাকিয়ে মিটি মিটি হাসছে। ইমা কেমন আছো? জি, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। তুমি জানো তোমাকে কেন আমার এত পছন্দ হয়েছে? কাজিনদের দিকে আর চোখে তাকিয়ে জড়তা নিয়ে জবাব দেয় আবিরকে। তোমার ধার্মিকতা দেখে। মিথ্যা বলবো না, তোমাকে প্রথমবার দেখেই প্রেমে পড়ে গিয়েছিলাম। তোমাকে তো আগেই বলেছি জীবনে কখনোই কোনো মেয়ের দিকে চোখ তুলে দেখায়নি, অথচ ওই দিন দেখে এসে তাকিয়েছিলাম। আস্তে আস্তে তোমার শান্ত নমনীয় স্বভাব, মিষ্টি ভাষা আর এই ধার্মিকতা দেখে জাস্ট প্রেমে পড়ে গিয়েছি। সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া জানাই, তোমার মতন একটা লক্ষ্মী বউ আমার মতো অদম্যর উপহার দিল। সত্যি আমি লাকি। আবিরের কথা লজ্জায় ঠোঁট চেপে রেখেছে ইমা। কি বলতে হয় এমন কথার জবাবে ইমার জানা নেই, তবে সত্যি অদ্ভুত অনুভূতি সৃষ্টি হচ্ছে মনে। আচ্ছা, এটাই কি ভালোবাসার আগমনী সংকেত? হ্যালো ইমা, শুনছো? জি। আমি সবসময় বক বক করি আর তুমি চুপ করে থাকো, এটা তো ঠিক না। আমার তো ইচ্ছা করে হবু স্ত্রীর মুখ থেকে একটু রোমান্টিক কথা শুনতে। বলো না। কিভাবে বলবো? আশেপাশে সবাই বসে আছে তো। ইমা আবিরকে কথাটা ফিসফিসিয়ে বললেও ইমার বড় ফুপুর মেয়ে শিখা এতক্ষণ আড়ি পেতে সব শোনার চেষ্টা করছিল। ইমার শেষ কথা শুনে মুখ বাঁকিয়ে হেসে বলে ওঠে, ও বরকনের রোমান্টিক কথা বলতে বুঝে ডিস্টার্ব হচ্ছে? অন ভাই গাড়ি থামাও, আমরা নেমে যাই। আমাদের কোণে আরামসে স্বগোপনে বরের সাথে ভালোবাসার কথা বলুক। শিখার কথা শুনে ইমার মুখটা মলিন হয়ে যায়। অহন চোয়াল শক্ত করে শিখার দিকে তাকাতেই শিখা মুখ ভেঙচি কেটে চুপ হয়ে যায়। কিন্তু ইমার মন খারাপ হয়ে যায়, চুপ করে বসে থেকে মোবাইল কানে নিয়ে। ইমা বলো কিছু। আমি পৌঁছে কল করি আপনাকে। লাগবে না, ভালো থাকো। আবির এক প্রকার রাগ করে কল কেটে দেয়। ইমা দাঁতের দাঁত চেপে কান্না আটকে চুপচাপ মাথা নিচু করে বসে থাকে। অহন সারা রাস্তায় অনেক মজা মাস্তি করেও ইমার মন ভালো করতে পারে না। গাড়ি একসময় খান প্যালেসে এসে থামে। বিশাল বড় দ্বিতল ডুপ্লেক্স বাড়ি দেখে বাচ্চারা ওয়াও বলে ওঠে। তারা এমন বাড়ি মুভিতেই দেখেছে। ইরার মা ছোট কাকির খুশির সীমা নেই। তাদের মেয়ে এমন জমিদারি বাড়ির বউ হয়েছে ভেবে এই প্রথম মেয়ের শ্বশুর বাড়ি আসলো। ইরার মা কাকিরা, বিয়ের পর বাড়ির পুরুষরা আর ইমার বড় ফুপুই শুধু এসেছিল এ বাড়িতে। ইরা গাড়ির হর্নের শব্দে সদর দরজার সামনে এসে দাঁড়ায়। আজ 6 মাস পর পরিবারের লোকদের দেখে ইরা আবেগে আপ্লুত হয়ে পড়ে। ইমাদের বাড়ি থেকে 20 থেকে 22 জনের মতো লোক এসেছে। বাড়িতে থাকার জায়গা হলেও শ্বশুর বাড়ির লোকেরা সুবিধার্থে পাশের গেস্ট বাংলো খুলে দিয়েছে শৌখিন। সবাই একসাথে বাড়ির মতো
যার যার রুম ঠিক করে নিয়েছে, যে যার মতো রেস্ট নিচ্ছে। ইরা সবার খোঁজ খবর নিয়ে ইমার রুমে এসে দেখলো ইমা ব্যালকনিতে দাঁড়িয়ে নীরবে অশ্রু বিসর্জন দিচ্ছে। ইরা ইমার মাথায় হাত বুলিয়ে বুকে টেনে নেয়। এত কাঁদিস কেন রে তুই? আমার কাদার কপাল হলে কি করব আপা? কাঁদার কপাল না ছাই, চুপচাপ সব শুয়ে যাস, দেখে সব পাগল পাই। অহন আমাকে সব বলেছে। শিখা তোর মায়ের মতোই, অন্যের সুখ সহ্য করতে পারে না। আমার বিয়ের সময় কি নাটকটাই না করেছিল আমার ভাসুরকে নিয়ে, মনে নেই? ওর কি দোষ আপা? সব কপালের দোষ। তা না হলে সবার বকা কেন আমাকেই শুনতে হয়? আমি কেন বারবার ভুল করে বসি? আসলে আমি বলদি, ফুপু তো ঠিকই বলে আমি অচল সবার মাঝে। আল্লাহ দয়া করে একটু সুন্দর করেছে বলেই আবিরের মতো ছেলে জুটেছে, নয়তো রাস্তার ফকিরও আমাকে বিয়ে করতো না। আপা বল না, এত বোকা কেন আমি? কেন সব ঠিকঠাক করতে পারি না কিছু? ইমা শব্দ করে কেঁদে দেয় ইরার গলা জড়িয়ে। চুপ কর বোন আমার, তোর তো শুধু সুরতই না, সিরত সুন্দর। আর সবাই সেটা দেখতে পায় না, কারণ সবার সিরত তোর মতো সুন্দর আর পবিত্র না। কাঁদতে কাঁদতে চোখ ফুলিয়ে ফেলেছিস একেবারে। আর কাঁদিস না, নিজের উপর আত্মবিশ্বাস রাখ, দেখবি সব ঠিক হয়ে যাবে। আর আমাদের আবির সাহেব তো আছেই তোর হাত ধরে পথ চলার জন্য, দেখবি আর কোনো কষ্ট থাকবে না তোর কপালে। সত্যি বলছিস আপা? আবির আমাকে সামলে নেবে? আমাকে দেখ, শৌখিনের বউ হয়ে ওর সংস্পর্শে এসে কত বদলে গেছি আমি। আমার সকল খেয়াল রাখে। আমি জীবনেও ভাবিনি ওই বন্দি জীবনের পর এমন একটা সুন্দর জীবন আমি পাবো, এত ভালো একজন স্বামী পাবো। শুক্রিয়া আল্লাহর কাছে। আচ্ছা, অনেক কেঁদেছিস, এবার কি আমাকেও কি কাঁদিয়ে ছাড়বি নাকি? চল আমার সাথে। কোথায়? আমার রুম দেখতে। শিখা ব্যস্ত আছে, চল এই ফাঁকে সব ঘুরিয়ে দেখিয়ে আনবো। আর অনেক কিছুই বলার আছে তোকে, চল। আচ্ছা ঠিক আছে। ইমাকে নিয়ে শ্বশুর বাড়ির সবার সাথে পরিচয় করিয়ে দেয় ইরা। সবাই ইমার সাথে ভালো ব্যবহার করলেও ইরার মামি শাশুড়ি মুখ ঘুরিয়ে চলে গেল। ইরা ইমাকে নিজের ঘরে নিয়ে অনেক গল্প করলো, ইমাকে এটা ওটা দেখাতে লাগলো। বোনের হাস্যোজ্জ্বল মুখটা দেখে ইমা বলল, শৌখিন ভাই অনেক ভালোবাসে তোকে, তাই না আপা? শৌখিন ভাই সত্যি ভালো মনের মানুষ, সাথে ভালো স্বামীও। ইমার মনের অব্যক্ত ব্যথা কিছুটা আন্দাজ করে ইরা হেসে ইমার গাল টেনে বলে, আবিরও তোকে অনেক অনেক ভালোবাসবে, দেখিস আমার মতো তুইও সব কষ্ট ভুলে যাবি, সব অপমান ভুলে যাবি। ইমা দীর্ঘ শ্বাস ছেড়ে ঠোঁটে সামান্য হাসি ফুটায়। ইরার দরজায় কড়া নাড়ার আওয়াজ হতেই ইরা বলে, দরজা খোলা আছে। একজন মেড ঘরে ঢুকে ইরাকে বলে, ছোট ভাবি, শান ভাইয়ের রুমটা গুছিয়ে রাখতে বলেছে শৌখিন ভাই। হাই আল্লাহ, খুশিতে তো আমি আসল কথাই ভুলে গেছি। আচ্ছা তুমি যাও, আমি যাচ্ছি। কাজের মেয়ে চলে যেতেই ইরা চিন্তিত মুখে উঠে দাঁড়ায় বিছানা থেকে। ইরাকে চিন্তিত হতে দেখে ইমা বলে, কি হয়েছে আপা? আমার ভাসুর আসছে আজ রাতের ফ্লাইটে, তার ঘরটা গোছগাছ করে রাখতে হবে। তুই এক কাজ কর, রুমে গিয়ে রেস্ট কর, আমি ভাইয়ার রুমে যাই। আমিও আসি আপা। আসবি? আচ্ছা চল। সিঁড়ি বেয়ে উপরে উঠে করিডোরের শেষ মাথার রুমটায় ঢুকে ইরার সাথে। অনেক সুন্দর রুমটা, বেশি কিছু নেই, তবুও রুচি সম্পন্ন একটা রুম। রুমের ছাদটা ব্যালকনির দিকে ঢালু হয়ে নিচে নেমে গেছে। রুমে থাকার মধ্যে একটা বেড, আলমারি, বুকশেলফ, বল সোফা আর ফুলদানি রাখার একটা ছোট্ট টেবিল। পুরোটা রুম সুন্দর পরিপাটি, তবুও ইরা আরেক দফা ভালো করে ঝেড়ে মুছে পরিষ্কার করে রাখছে। ইমা ঘুরে ঘুরে ঘরটার সব ছুঁয়ে দেখছে। আচ্ছা আপা, বাড়িতে এত কাজের লোক থাকতে তুই কেন এই রুম পরিষ্কার করছিস? শান ভাইয়ার রুমে কারোর ঢোকার অনুমতি দেয় না। আগে নিজেই পরিষ্কার করতো, আমিই বলেছিলাম ভাইয়াকে একদিন ভাইয়ের ঘর আমি পরিষ্কার করে রাখবো। একটা মানুষ সারাদিন কাজ শেষে ক্লান্ত হয়ে বাড়ি ফিরে নিজের রুম পরিষ্কার করবে, সেটা কেমন দেখাই না বল? বাড়ির বউ হয়ে আমার খারাপ লেগেছিল বিষয়টা। যে কাউকে রুমে ঢোকার অনুমতি দেয় না সে তোকে রুম গোছানোর অনুমতি দিল, তাও আবার তার অনুপস্থিতিতে। সহজিকে দিয়েছে, বহু কাঠখড় পোড়াতে হয়েছে, অবশেষে রাজি হয়েছে। সত্যি কথা বলতে কি, শান ভাইয়ের কাজ করে দিতে পারলে নিজের কাছে আমার খুব ভালো লাগে। আপা ব্যাপার কি? শৌখিন ভাইকে ছেড়ে তার ভাইয়ের উপর ফিদা হলি যে? আরে যা ভাবছিস তা নয়, তবে হ্যাঁ তার উপর ফিদা আমি, এটা সত্যি, তবে সেটা অন্য রকম।
কি রকম? তার জন্য আমার আলাদা একটা মায়া কাজ করে মনে। তুই জানিসই মা, বিয়ের পর এ বাড়িতে এসে একা হয়ে গেছিলাম আমি। সবকিছুই নতুন ছিল আমার জন্য। আমি সব সময় মন খারাপ করে থাকতাম আর কাঁদতাম। শান ভাইয়ার কানে যেন কিভাবে বিষয়টা যায়। উনি আমাকে ডেকে নিয়ে কি বলেছিলেন জানিস? কি? ইরা, মন খারাপ করে কেন থাকো? কেউ কি কিছু বলে তোমাকে? শৌখিনের কোনো আচরণে কষ্ট পাও তুমি? বলো, ভয় নেই। আমাকে চুপচাপ বসে থাকতে দেখে মাথায় হাতে রেখে বলে, ইরা, তুমি আমার বোনের মতো। এই বাড়িতে সানা যেভাবে আছে তুমিও সেভাবে থাকবে। তোমার মন খারাপ দেখলে আমি শৌখিনকে বাড়ি থেকে বের করে দেব। ভাইকে কষ্ট দেবে কেঁদে? একটা অপরিচিত মানুষ যাকে দেখলে আমি সব সময় ভয় পেতাম, সে যখন এত আবেগ নিয়ে ভালোবেসে বোন ডাকলো, বোনের মর্যাদা দিল, তখন সত্যিই মনে হলো আমি একা নই, আর এটা আমারই বাড়ি। এরপর প্রতিদিন আমার খোঁজ নিত। আমি তার কাছে ভাইয়ার ভালোবাসা পেয়েছি মা, তাহলে তার বোন হয়ে তার কষ্ট বুঝবো না কেন বল? আমার ভাই এতদিন বাদে বিদেশ থেকে সফর করে এসে রুম গোছাবে, তাই কি আমি হতে দিতে পারি বল? বুঝলাম, তবে যাই বলিস আপা, তোর ভাসুর যেন কেমন, মানে তোর বিয়ের সময় দেখেছিলাম মুখটা কেমন রাগি রাগি করে রাখে, যেন হাসলে পাপ হয়ে যাবে। আমার তো ভীষণ ভয় লাগে তোর চোখের দিকে তাকালে। বাজের মতো করে তাকায়, কলিজা কাঁপে তখন। সত্যি বলতে আমি এখনো ভাইকে ভয় পাই, তবে তিনি মানুষটা অতটাও নিষ্ঠুর না। এখন চল, কেউ দেখার আগেই রুম থেকে বেরোই। তুই ঢুকেছিস শুনলে আমারও এই রুমে ঢোকা বন্ধ হয়ে যাবে। ইরা ইমাকে নিয়ে রুম থেকে বেরিয়ে আসে। রাত 10টায় শানের গাড়ি প্যালেসের গেটে ঢোকে। সান সোজা উপরে বোনের রুমের দরজায় এসে দাঁড়ায়। সানা, জান আমার, দেখো ভাই এসে গেছে, দরজা খোলো। সানা দরজা খুলে বাচ্চাদের মতো ভাইয়ের বুকে ঝাঁপিয়ে পড়ে কাঁদতে থাকে। ভাই, আই ওয়ান্ট টু ড্রাই। ভাই প্লিজ আমাকে মেরে ফেলো, আমার কষ্ট হচ্ছে ভাই। সানার কথা শুনে এতক্ষণ যতটুকু শক্ত ছিল শান, মুহূর্তেই দুর্বল হয়ে গেল। কণ্ঠ আড়ষ্ট হয়ে আসলো। সানাকে বিছানায় বসিয়ে কপালে চুমু দিয়ে বলল, সানা, এমন করে কেন বলছিস? কি হয়েছে বল? তুই এইভাবে বললে ভাই যে সত্যি মরে যাবে। বল আমাকে, কে তোকে কষ্ট দিয়েছে? সানা ভাইয়ার কথার জবাব না দিয়ে চুপচাপ কাঁদতে লাগলো। বোনকে চুপ থাকতে দেখে শানের চোয়াল শক্ত হয়ে আসে। দাঁড়িয়ে হাতের মুঠ শক্ত করে লম্বা শ্বাস নিয়ে চিৎকার করে বলে, ওকে ফাইন, বলবি না তো? বলিস না। তোর ভাই আছে কি জন্য ঠিক খুঁজে বের করব আমি। তারপর কি হবে সেটা তুই ভালো করে জানিস সানা। ভাই প্লিজ শান্ত হও, আমি ঠিক আছি। কাউকে খুঁজবে না তুমি? অনেক দেরি হয়ে গেছে সানা। তোর চোখের জল কতটা মূল্যবান সেটা তাকে বুঝিয়ে দিতে হবে না? শান নিহান খানের বোন সাধারণ কোনো মেয়ে না, সেটা সবার জানা। তবুও কার কলিজা এত বড় তোর দিকে নজর দেয়? খুশি হতাম যদি তুই নিজে তার নামটা বলতি। সমস্যা নাই, এটা তোর ভাইয়ের জন্য কোনো ব্যাপারই না। ইরা। জি ভাই। সানাকে রেডি করে খাবার টেবিলে নিয়ে আসো। সানা, তুই যত কম চোখের জল ফেলবি তার জন্য মৃত্যু ততই সহজ হবে। আমি আমার বোনের চোখের জল দেখতে চাই না, কোনো অবস্থাতেই না। বুঝেছিস তুই? তাড়াতাড়ি নিচে আয়। সানা ভাইয়ের চিৎকারে চমকে ওঠে, চোখ মুছে কাঁপা কাঁপা গলায় বলে, জি ভাই। সান রুমে ঢুকে শব্দ করে দরজা লাগিয়ে ঝুলে থাকা প্যান্সিং ব্যাগে সজোরে লাথি দেয়। ব্লেজারটা বিছানায় ছুঁড়ে ফেলে ওয়াশরুমে ঢুকে বেসিনে পানিতে ভরে সম্পূর্ণ মুখ ডুবিয়ে চিৎকার করার চেষ্টা করে। শানের রাগী মুখ দেখে বাড়ির সবার চোখে মুখে চিন্তার ছাপ পড়ে। এই থমথমে পরিস্থিতির জন্য মামি মনে মনে সানাকে সব রকমের খারাপ গালি দিতে লাগলো। খানবাড়ির হলরুমে পিনপতন নীরবতা এই মুহূর্তে। শান শাওয়ার শেষে কালো পাঞ্জাবি গায়ে নিচে নেমে খেতে বসলো। বাড়ির অন্যান্যরা খেলেও পাশের সোফায় বসে রইল। সানা চুপচাপ ভাইয়ের পাশে বসে আছে। শান একবার বোনের দিকে তাকিয়ে খাবার প্লেট তুলে দিয়ে বলল, খেতে শুরু করো সানা। ভাই এত খেতে পারবো না। সরি, শুনি নাই, জোরে বলো। কিছু না ভাই। গুড, চুপচাপ খেয়ে রুমে গিয়ে শুয়ে পড়ো। জি। চাচা, আপনারা খেয়েছেন? হ্যাঁ শান বাবা। তাহলে বসে আছেন কেন এইভাবে? ঘরে গিয়ে আরাম করেন, যান।
সবাই ঘরে যেতে পেরে হাঁপ ছেড়ে বাঁচলেও সানা আর ইরা চোখাচোখি করলো। শানের রাগে কঠিন হওয়া মুখ আর লাল চোখ দেখে মুখ ফুলিয়ে কাদো কাদো হয়ে তাকালো একে অপরের দিকে। শান খাবার ধীরে ধীরে চাবাতে চাবাতে সেদিকেই তাকিয়ে বলল, কেউ যথার্থই বলেছিল ভাবিয়া করিও কাজ, তারপরে লাইন যেন কি সানা? করিয়া ভাবিও না। তাহলে তুমি কেন ভাবছো এখন? কার বোন তুমি ভুলে গেছো? সাহস কি করে হয় তোমার সানা? অ্যান্সার মি। হঠাৎ আকাশে বজ্রপাত হলে মানুষ যেমন আঁতকে ওঠে, সানা, ইরা, শৌখিন সহ কাজের লোকেরাও আঁতকে ওঠে শানের চিৎকারে। সানার সামনে থেকে খাবার প্লেট ছুঁড়ে ফেলে সানার বাহু ধরে দাঁড় করায়। ভাই ব্যথা লাগছে আমার। খুব ব্যথা লাগছে? আমার থেকেও বেশি। কেন কাঁদবি তুই? কিসের অভাব তোর বল? তোকে বুকে আগলে বড় করেছি সানা, তাহলে এমন কাজ কি করে করতে পারিস? ভাই আমার ভুল হয়েছে, ক্ষমা করে দাও ভাই। সানার কান্না দেখে শৌখিন, ইরা এগিয়ে আসতে চাইলেও শান হাতের ইশারায় ওদের থামিয়ে দেয়। খুব ভালোবাসিস ছেলেটাকে? হ্যাঁ ভাই। আমার থেকেও বেশি? যে পালিয়ে যাওয়ার প্ল্যান কষেছিলি, আমার কাছ থেকে মুক্তি চাস? ঘৃণা করিস আমাকে, তাই না? শানা চমকে তাকায় ভাইয়ের রুক্ষ কঠিন গলার স্বরে। না ভাই। বল, আমার চেয়েও বেশি ভালোবাসিস তাকে? এতই যখন ভালোবাসলি, কাঁদালো কেন তোকে বল? তুমি কেন কাঁদাচ্ছ তাহলে? আমার সাথে কম্পেয়ার করছিস শান নিহান খানের সাথে? ভাই আমি কম্পেয়ার করছি না, বলছি ভালোবাসা এক একজনের কাছে এক এক রকম। কেউ কষ্ট দিয়ে ভালোবাসা প্রকাশ করে, কেউ সুখ দিয়ে। প্রকাশের মাধ্যম ভিন্ন হয় ভাই। বাহ, দেখেছিস শৌখিন আমাদের সানা ভালোবাসা বিশেষজ্ঞ হয়ে গেছে। বড় ভাইকে বোঝাচ্ছে ভালোবাসা কি। ওকে, তো ডাক তোর ভালোবাসাকে। আমিও দেখি সেই মহান মানুষটাকে যে আমাদের সানা ম্যাডামকে কে আপন কে পরে বিষয়ে সঠিক জ্ঞান দিয়েছে। ডাক। ভাই আমার ভুল হয়েছে, বললাম তো। ভুল মানুষকে বিশ্বাস করেছি আমি। ধোঁকা দিয়েছে আমাকে ভাই, ধোঁকা। শান নিজের রাগকে আর দমিয়ে রাখতে পারল না, ঠাস করে সানার গালে চর বসিয়ে দিল। মনে হলো হঠাৎ ভূমিকম্পে কাঁপলো বাড়িটা। মামি পর্দার আড়াল থেকে সব দেখে হাসছে। শানা গালে হাত দিয়ে নীরবে কেঁদে যাচ্ছে। শৌখিন এবার শানের বারণ উপেক্ষা করে সানাকে কাছে টেনে আনলো। কি করলি তুই ভাই? সানার গায়ে হাত তুললি? হ্যাঁ তুললাম, দরকার হলে কেটে মাটিতে পুঁতে রাখবো। ওর সাহস কি করে হয় এসব প্রেম ভালোবাসা করার? আমার মান সম্মানের কথা ভুলে গেল কি করে ও? তুই কি ভেবেছিলি আমি জানতে পারবো না তোর পালিয়ে যাওয়ার কাহিনী? রুবি আমিন হয়ে গেলি অবশেষে। হবি বা না কেন, সন্তান বলে কথা। যা, তার কাছে চলে যা। ভাই সরি ভাই, আমি ভুল করে ফেলেছি, ক্ষমা করে দাও ভাই। আর এমন ভুল হবে না। চুপ, একদম চুপ। বোন বলে প্রাণে মারলাম না, তবে হ্যাঁ, যে তোকে ফুসলেছে তাকে আমি ছাড়বো না। ইরা, ওকে আমার সামনে থেকে নিয়ে যাও। ইরা শানাকে নিয়ে উপরে চলে যায়। শৌখিন শানকে শান্ত করতে চেয়েও পারে না। শান ঘর ছেড়ে বেরিয়ে যায়, গার্ডদেরও সাথে নিয়ে নেয়। শান অতিরিক্ত রাগ হলেই বাবার কবরের পাশে গিয়ে বসে থাকে। আজও গেল। ইমা অহনের মোবাইল নিয়ে এসে কয়েকবার আবিরকে কল দিল, কিন্তু একবারও রিসিভ করলো না। তো করলোই না, উল্টো মোবাইল সুইচ অফ করে রেখে দিল। ইমার কান্না পাচ্ছে আবিরের ব্যবহারে। সব তো জানেই, তবুও এমন কেন করে ইমা ভেবে পায় না। ইমা অনেক চেষ্টা করেও ঘুমাতে পারল না। অবশেষে পা টিপে বিছানা ছেড়ে উঠে ব্যালকনিতে এসে বসলো। দূর আকাশের মিটিমিটি জ্বলা তারাদের দেখতে লাগলো। একটু দূরেই খান প্যালেস, কি সুন্দর বাড়িটা। চারপাশে বাহারি গাছের সারি। ইমা গেটে দিয়ে তাকাতেই দেখলো কালো পাঞ্জাবি পরা একটা লোক উদ্ভ্রান্ত বেশে গেটের ভেতরে ঢুকে পায়চারি করছে। ইমা ভালো করে লক্ষ্য করে মানুষটাকে চিনতে পেরে ভয়ে ঢোক গিলে দৌড়ে বিছানায় এসে শুয়ে পড়ে। পাশে শোয়া শিখার ঘুমের ডিস্টার্ব হওয়ায় বিরক্ত হয়ে ইমাকে বকতে লাগলো। ইমা চুপচাপ শুয়ে ভাবছে, এত কেন ভয় লাগে লোকটাকে দেখলে? একটা মানুষই তো, বাঘ ভাল্লুক তো নয় না। ইমা আর ভয় পাবি না, সাহস রাখ বুকে। ইমা 7-5 ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে যায় মনেও নেই। নতুন জায়গা হওয়ায় ফজরের পরপরই উঠতে পারেনি, তবুও নামাজ পড়া বাদ দেয়নি। নামাজ পড়ে আবার ব্যালকনিতে এসে দাঁড়ায়। রোদটা হালকা গায়ে লাগছে, ইমার বেশ লাগছে। চোখ বন্ধ করে অনুভব করছে এই মিষ্টি অনুভূতি। ঠোঁটে একফালি হাসি টেনে চোখ খুলে সামনের ব্যালকনিতে পড়তেই ইমার হাসি ফুরুত হয়ে যায়। নগ্ন ফর্সা গাত্র, কপালে দুষ্টুমি
করা এলোমেলো চুল সামলানোর বৃথা চেষ্টা করা মানুষটা ইমার হার্টবিটের গতি বাড়িয়ে দিচ্ছে। ইমা ভয়ে এতটাই ঘাবড়ে গেছে যে নিজের চোখটাও কন্ট্রোলে নেই। শান চুল ব্যাগ ব্রাশ করতে করতে উষ্ণ কফির মগে চুমুক দিচ্ছে। হঠাৎ বাংলোর মুখোমুখি ব্যালকনিতে চোখ পড়তেই কপাল কুঁচকে গেল। এক দৃষ্টিতে রোবটের মতো ওর তাকিয়ে আছে একটা মেয়ে। মেয়েটা যেন চলন বলন শক্তি সব হারিয়ে ফেলেছে। শানের চোখে চোখ পড়তেই ইমা ভো দৌড় দিয়ে বিছানার বালিশ মুখে চেপে বসে কাঁপতে থাকে। শান কিঞ্চিত বিরক্তি প্রকাশ করে রুমে চলে আসে। খোঁচা খোঁচা দাড়ি ক্লিন শেপ করে কালো টি শার্ট গায়ে দিয়ে ব্রেকফাস্ট টেবিলে চলে আসে। সবাই চুপচাপ খাবার খাচ্ছে। সানা ভাইয়ের দিকে বারবার তাকালেও শান তাকাচ্ছে না। সানের সাথে এবারের কেউ খেতে চায় না, চুপচাপ রোবটের মতো। কে বা চাইবে খেতে? শান খাওয়া শেষে সোফায় এসে বসে বাড়ির বাকি মেম্বাররাও এসে বসে। শান ইরাকে ইশারায় সানাকে চলে যেতে বললে সানা কাঁদতে কাঁদতে উপরে চলে যায়। শান গম্ভীর মুখে শৌখিনকে উদ্দেশ্য করে বলে, তোর শ্বশুরবাড়ির লোকের কোনো সমস্যা হচ্ছে না তো? না ভাই। খোঁজ খবর রাখিস, বিন্দুমাত্র সমস্যা যেন না হয় তাদের। 4 জন মেট সবসময় যেন সেখানে থাকে। জি ভাই। ভাই একটা কথা বলি? শুনছি, বল। ম্যাগাজিনে মনোযোগ দিয়ে। ভাই আজ তো ইমার গায়ে হলো, তো আব্বারা আমাদের একদিন দাওয়াত করেছে রাতে ডিনার সাথে তাদের সাথে করার জন্য বাংলোর সামনের জায়গায়। এজন্য ডেকোরেটিং করা হবে। ঠিক আছে, তখনই তোর শ্বশুরবাড়ির লোকের সাথে দেখা করে নেব। আচ্ছা ভাই। ওকে, তাহলে আমি অফিসের জন্য বের হচ্ছি, আপনারাও বের হন। চাচা মামা শৌখিনকে উদ্দেশ্য করে বিশেষ মিটিং আছে আজ। শান রুমে চলে আসলো, কালো স্যুট পরে অফিসের উদ্দেশ্যে বের হলো। বাংলোর সামনে স্টেজ সাজানো হয়েছে। ইমার কাজিনদের মধ্যে মেয়েরা হলুদ শাড়ি, ছেলেরা হলুদ পাঞ্জাবি পরে গান বাজনা নিয়ে ব্যস্ত আছে। শান আজ তাড়াতাড়ি বাড়ি ফিরেছে শৌখিনের শালিকার গায়ে হলুদে অ্যাটেন্ড করবে বলে। কালো পাঞ্জাবি গায়ে রেডি করে বড় মিয়া সহ পরিবারের সবার সাথেই পরিচিত হতে থাকে। ইমাকে পার্লার থেকে গায়ে হলুদের সাজ দিয়ে নিয়ে এসেছে। ইমার মন ভীষণ রকমের খারাপ। আবির সকাল সকাল খুব কঠিন কঠিন কথা বলেছে ইমাকে। ইমা মুখটা ভার করে স্টেজে বসে আছে অন্যমনস্ক হয়ে। ইরার ডাকে সামনে তাকিয়ে শানকে দেখে টুস করে দাঁড়িয়ে পড়ে, যেন ভূত দেখেছে। শান কপাল কুঁচকে ইমার মুখের ভাব বোঝার চেষ্টা করলো। ইরার ঠেলায় ইমা কাপা গলায় আস্তে করে নতমস্তকে বলল, আসসালামু আলাইকুম শান ভাই। ওয়ালাইকুম আসসালাম। ব্রাইডের মন খারাপ নাকি? না তো। মনে হচ্ছে। আচ্ছা যা হোক, কংগ্রাচুলেশনস। জি শুক্রিয়া। শান কিছুক্ষণ ইমার দিকে তাকিয়ে শৌখিনকে ডেকে 10,000 টাকা ইমার দিকে বাড়িয়ে দিল। ইমার বুকের ভেতর থেকে মনে হচ্ছে কলিজাটা বের হয়ে আসবে। হাত কাঁপছে, গলা দিয়ে কথা বের করতেও যুদ্ধ করা লাগছে। তবুও ভাঙা ভাঙা শব্দে বলল, লাগবে না ভাই, আপনি দোয়া করলেই হবে। এটাই আমার দোয়া, রাখো। ইমার হাতটা টেনে টাকাটা দিয়ে বড়দের সাথে এসে বসলো শান। ইমা তখনও ওভাবে রোবটের মতো দাঁড়িয়ে আছে। শিখা সবল দিয়ে টাকাটা নিয়ে মায়ের কাছে দিয়ে আসে। ইমা কাপা দৃষ্টিতে চেয়ারে বসে বুকের বাঁ পাশে হাত দিয়ে নিজের হার্টবিট শুনে নিজেই চমকে যায়। ধামধাম করে বাজছে এমন মনে হচ্ছে। শান বড় মিয়াদের কথা শুনতে শুনতে এদিক ওদিক তাকালো। দৃষ্টি আটকে গেল স্টেজে বসা হলুদ শাড়ি পরা মেয়েটাকে দেখে। মেয়েটা এখনো ভূত দেখার মতো ভয় পেয়ে আছে। সকালেই দেখে দৌড়ে পালিয়েছিল। শান দৃষ্টি সরাতে চেয়েও পারে না। কি এক নিষিদ্ধ আকর্ষণে শানের দৃষ্টি অকারণেই ইমার দিকে নিবদ্ধ হচ্ছে বারবার। দ্বিতীয়বার তাকানোই শানের জন্য কাল হয়ে দাঁড়ালো। দ্বিতীয়বারের দৃষ্টি বিনিময়েই যে সকল সর্বনাশের শুরু হয়। দুপুরে ইমার হলুদের অনুষ্ঠানে মিয়াবাড়ির ছোটরা খুব মজা করছে। সবার মন খুব ভালো, সেজন্য যে যার মতো আরামে ব্যস্ত। শানের দেওয়া 10,000 টাকা শাহানুর নিজের কাছে রেখে দেয়, পরে ইমাকে ভালো কিছু কিনে দেওয়ার জন্য। ইমা গোসল করে টানা ঘুম দেয়। যখন ঘুম থেকে ওঠে মাগরিবের রক্ত প্রায় শেষ। ইমা বুঝে উঠতে পারছে না আজকাল এত বেশি অনিয়ম কেন হচ্ছে। হয়তো আবিরের কথা চিন্তা করে তাই হবে। ইমা দৃঢ় সংকল্প করে আর যাই হোক কোনোদিন নামাজ নিয়ে হেলাফেলা করবে না। নামাজ শেষে বিয়ের কেনাকাটা নিয়ে সবার আলাপ শুনছে। পরিবারের কত রকমের চিন্তা একটা মেয়ে পার করতে। ইমার বিয়ের জন্য ইতিমধ্যে 3 লাখ টাকা খরচ করে ফেলেছে। এখনো বিয়ের কেনাকাটা, ক্যাটারিং খরচ তো বাকিই আছে। তার মধ্যে নতুন আবদার করে বসেছে আবিরের মা। তার ছেলে বিদেশে সেটেল হবে, সব ঠিকঠাক, মাত্র 20 লাখ টাকায়, যা কমতি। কথাটা বলার এক ফাঁকে কৌশলে জামাইকে সাহায্য করার ভঙ্গিতে চেয়ে বসেছে বাকিটা।
মিয়া পরিবারের যথেষ্ট সম্পদ আছে, তবে ক্যাশ বলতে হাতে 8 থেকে 9 লাখ টাকাই আছে বিয়ের খরচের জন্য। বাদবাকি জমি জিরাত, 3টা পুকুর, বাজারের উপর 4টা দোকান। আবিরকে নগদ টাকা দিতে গেলে জমি বিক্রি করতে হবে, সেটাও সময় সাপেক্ষ। এজন্য বিয়েটা 3 দিন পিছিয়ে দিয়েছে। শাহানুর এক ফাঁকে এসে ইমাকে অনেক কথা শুনিয়ে গেছে এজন্য। পুরুষ বশ করতে পারো না অকর্মা ঢেকি। ইমার এখন গা সওয়া হয়ে গেলেও আবিরের ব্যবহারে প্রচন্ড রাগ উঠছে। আবিরের অনেক রূপই এই কয়দিনে ইমা দেখেছে। ঘন্টার পর ঘন্টা মোবাইলে ব্যস্ত থাকে, কল করলেও পাওয়া যায় না, হুট করেই রেগে যায়, তারপর যা মুখে আসে তাই বলে। ইমার কেন যেন মনে হয় আবির এ বিয়েতে খুশি না। ইমাকে খুশি করার জন্য মিথ্যে ভালোবাসার গল্প ফাঁদে। ইমা এত বোকা না যে কারো মন বুঝতে পারবে না। বিয়ের আগেই যে এমন করছে, বিয়ের পর কি সুখ দেবে তা ইমার আর অজানা নয়। তবুও চুপ থাকে ইমা, কারণ কিছু বলার মতো পরিস্থিতি বা সাহস কিছুই ইমার এখনো আর নেই। তবে আজ রাতে ডিনারের আবির আসলে তাকে অবশ্যই জিজ্ঞেস করবে এমন আচরণ সে কেন করছে। ইরা নিজ হাতে ইমাকে মেরুন রঙের শাড়ি পরিয়ে সুন্দর করে হালকা সাজিয়ে খাবার টেবিলে নিয়ে আসে। ইমার দু চোখ আবিরকে খুঁজতে লাগলো। ওই তো শিখার সাথে হেসে হেসে গল্প করছে। ইমা মুখটা শক্ত করে সেদিকে হেঁটে গেল। আবিরের পাশের চেয়ারে গিয়ে বসতেই আবির ইমার কানে ফিসফিসিয়ে বলল, সুন্দর লাগছে তোমাকে, কবে যে সেই ঘন্টা আসবে, অধৈর্য হয়ে উঠছি আমি। যত দেরিতে আসে ততই মনে হয় আপনার জন্য ভালো। ইমা অন্যদিকে ফিরে কঠিন গলায় বলে। ইমার কথা শুনে আবির কিঞ্চিত আশ্চর্য হয়। ইমার মুখের দিকে তাকিয়ে ভাব বোঝার চেষ্টা করে হেসে বলে, রাগ করেছো জান, আসলে বিজনেস নিয়ে একটু ঝামেলা আছি, সরি। বউটা আমার। একদম বউ বলতে আসবেন না, এখনো বউ হইনি, যখন হই তখনই বরং ডাইকেন। চেয়ার ছেড়ে উঠে রাগে হনহন করে বাংলোর পেছনে এসে কাদো কাদো মুখে দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকে। সবাই গল্প আড্ডায় ব্যস্ত থাকায় ইমার চলে যাওয়া কেউ খেয়াল করলো না। শিখা খেয়াল করলেও মুখ ভেঙচে আবিরকে নিয়ে আবার গল্পে ব্যস্ত হয়ে পড়ল। আবিরের কিন্তু শিখার গল্পে কোনো ইন্টারেস্ট নেই, মাথায় শুধু ইমার শেষ কথাই ঘুরপাক করছে। আবির উঠতে গেলেই শাহানুর বড় মিয়া এসে সৌজন্য সাক্ষাৎ জুড়ে নিল। ইমা দেয়ালে হেলান দিয়ে নীরবে কাঁদছিল। হঠাৎ কেমন যেন আওয়াজে একটু হেঁটে বাংলোর অন্ধকার সাইডে উকি দিতেই গা ঘিন ঘিন করে উঠল। বড় আব্বার বন্ধুর মেয়ে আনিকা শানের ঠোঁট বিচ্ছুর মতো আঁকড়ে ধরে আছে ঠোঁটে। শান নির্বিকার দাঁড়িয়ে আছে, যেন কোনো ফিলিংস নাই ভাবনাটা ভুল করে দিয়ে আনিকাকে দেয়ালে চেপে মুখটা শক্ত করে চেপে ধরলো হাত দিয়ে। এমন ভাবে চেপে ধরলো আনিকার ঠোঁট সরু হয়ে গেল। ইমার এখন আর শানকে ভয় লাগছে কম, উল্টো ঘৃণা হচ্ছে বেশি। 20 ভাগ ভয় আর 80 ভাগ ঘৃণা। ইমা ছি বলে চলে আসে, আগের জায়গায় দাঁড়ায়, মনে মনে ভাবছে, কত খারাপ এরা, এই ব্যাটা এই জন্যই বিয়ে করে না। ছোট ভাই বিয়ে করেছে আর উনি আবি একটা বসে আছে। মজা যদি বিয়ে না করেই পায় তাহলে আর বিয়ে করে কি হবে, খাটাস একটা। হ্যালো মিস ব্রাইট, বর ছেড়ে এখানে একা কি করছো? শানের গলার আওয়াজে ইমা ভয়ে ভয়ে ঘুরে তাকালো। কালো টি শার্ট পরিহিত শান বাজপাখির মতো কঠিন চোখে তাকিয়ে ওর দিকেই হেঁটে আসছে। এই লোককে ইমা যতবার দেখেছে তার মধ্যে একদিনও হাসতে দেখেনি। আজও হাসছে না, তবে কথার প্যাচে কিছু একটা আন্দাজ করতে পারছে। দুষ্টুমি? না না না, এই লোক আর দুষ্টুমি আগুন আর জলের মতো মিক্সড হবে না। ইমার ভাবনায় ব্যাঘাত ঘটিয়ে রুক্ষ স্বরে বলল, কি হলো, ধরা খেয়ে গেলে তো? আচ্ছা, তুমি আমাকে দেখলে হা করে গেল কেন? ভালো লাগে আমাকে? ছি। ইমা মুখ ঘুরিয়ে চলে যাবে, তখনই শান ইমার হাত টেনে ধরে একদম কাছাকাছি নিয়ে আসে। ইমার হৃৎপিণ্ড পূর্বের অবস্থায় ফিরে এসেছে, ধাম ধাম করে বাজছে। এখন মনে হচ্ছে ভয়ের আনুপাতিক হার হরহর করে বেড়েও যাচ্ছে। কাঁপাকাঁপির মতো অস্বস্তিকর পরিস্থিতি ইমার। ছি কেন বললে? শান চোয়াল ফুলিয়ে ইমার মুখের কাছে মুখ নামিয়ে আনে। ইমা ভয়ে অস্বস্তিতে চোখ বন্ধ করে কাঁপা স্বরে বলে, শান ভাই হাত ছেড়ে দিন, কেউ দেখে ফেলবে। দেখুক, দেখলে কি হবে? আগে বলো এখানে কি করছো তুমি? আমাকে নজরে নজরে রাখছো তাই না? শানের কথায় ইমা ব্যঙ্গাত্মক মজার আভাস পায়। ইমার বুক ধরফর করে, মাত্র কয়েক গুণ বেড়ে যায় শানের কথায়। চোখ পাকিয়ে বলে, কি সব বলছেন এসব? আমি কেন এমন করব? আপনি আমার বড় ভাইয়ের মতো, এছাড়া অন্য কিছু ভাবি না আপনাকে। হো রিয়েলি? তাহলে উকি দিয়ে কি দেখছিলে শুনি? আর আমাকে দেখলে চোরের মতো ভয় পাও কেন? বড় ভাইয়ের প্রতি মেয়েরা বুঝি এমন ফিল করে? দেখুন আপনি ভুল ভাবছেন। আপনি বা আপনার কোনো বিষয় নিয়েই আমার কোনো আগ্রহ নেই।
ছাড়ুন আমাকে, ছাড়ুন বলছি। ইমা এক প্রকার কেঁদেই ফেলে শানের এমন রূপ দেখে। হাতের কবজিতে ব্যথাও পাচ্ছে। ওকে ছেড়ে দিলাম। শান ইমার হাত ছেড়ে দু কদম পিছিয়ে এসে পাশে তাকিয়ে আশ্চর্য হওয়ার ভঙ্গিতে বলে ওঠে, আরে আবির যে তোমার হবু বর, তাই না মেয়ে? ইমার দিকে চোখ ছোট করে মাথা বাঁকিয়ে জিজ্ঞেস করে। ইমা পাশে তাকিয়ে দেখে আবির ওর দিকে রাগে কটমট করে তাকিয়ে আছে। আবির কোনো কথা না বলে স্থান ত্যাগ করলো। ইমা শানের দিকে রেগে তাকিয়ে আবিরকে ডাকতে ডাকতে পিছু নিল। শান এদিক ওদিক তাকিয়ে মুচকি হেসে বাড়ির ভেতর এসে চেয়ার টেনে বসলো। ইমা আড়ালে আবিরের হাত ধরে টেনে একটা রুমে আনলো বোঝানোর জন্য। আবির রাগে গজগজ করতে করতে হাত ছাড়িয়ে নিল। আর ছাড়ো ইমা, এই জন্য বউ ডাকতে নিষেধ করেছিলে, তাই না? ছি, এই ছিল তোমার মনে? কেন আমাকে ধোকা দিচ্ছ বলো? ইমা কাঁদো কাঁদো স্বরে জবাব দিল, আবির প্লিজ, আপনি যা ভাবছেন তা নয়। আবির রেগে ইমার বাহু চাপ দিয়ে খেকিয়ে উঠল। আচ্ছা, তাহলে এত কাছাকাছি দুজনে দাঁড়িয়েছিলে কেন? ওর হাত তোমার ধরেছিল কেন? তুমি কিছুই বলনি কেন? ইমা নিজেকে আবিরের কাছ থেকে ছাড়িয়ে দু কদম পিছিয়ে চিন্তিত হয়ে বলল, আবির, আমিও জানি না উনি কেন এমন করলো। আমি নিজে আশ্চর্য হয়েছি ওনার আচরণে। আবিরের গলার স্বর আরো কঠিন হয়ে গেল। মিথ্যে বলছো তুমি, অভিনয় কেন করছো? সত্যিটা স্বীকার করো। আমি তো শাওনের মতো কোটিপতি না, তাই না? আর এখন আমাকে ভালো লাগে না, শানকে ভালো লাগে। শানকে ভালোবাসো তুমি, বলো? আবিরের অপমানজনক কথা ইমার আত্মসম্মানে আঘাত লাগলো। দুর্বল চিত্তরে মেয়ে বলে ও চোখের জল বিসর্জন দিয়ে বলল, আবির প্লিজ, আমাকে বিশ্বাস করুন, এমন কিছুই না। আপনি তাকেই জিজ্ঞেস করুন না হলে। আবির রাগী স্বরে যাওয়ার জন্য উদ্যত হয়ে বলল, আমার কোনো প্রয়োজন নেই, যা বোঝার দেখি বুঝে গেছি। ইমা নিজেকে সামলাতে পারল না, দু চোখ লাল করে প্রতিবাদ করে বলে উঠল, আবির, এত ঠুকনো আপনার বিশ্বাস? আমার উপর বিন্দু মাত্র ভরসা নেই আপনার। আপনি কাল গাড়িতে বলেছিলেন আমার স্বভাবের গুণেই আপনি আমাকে পছন্দ করেন। এই নমুনা তার। আবির কিছু একটা ভেবে নিজেকে সামলে ইমার গালে হাত রেখে চোখের জল মুছিয়ে দেয়। আচ্ছা সরি, তুমি তো জানোই কতটা ভালোবাসি তোমাকে আমি। অন্য কারোর সাথে তোমাকে সহ্য করতে পারি না। ইমা নিরুপায়ী সুরে কেঁদে বলে, আপনি বিশ্বাস করুন, আমার সাথে শান ভাইয়ের কোনো সম্পর্ক নেই। উনি আনিকা আপুর সাথে ঘনিষ্ঠ হয়েছিলেন, যেটা আমি দেখে ফেলেছি, তাই এভাবে শাসিয়েছে আমাকে। ইমা শানের বলা কথাগুলো আবিরকে জানায় না, জানালে হয়তো তাতে রাগটা বেড়ে যাবে আবিরের। আবির ইমার হাত ধরে এনে চেয়ারে বসে খাবার খেতে থাকে। ইমার সোজাসুজি শান বসেছে। ইমা আর চোখে সেদিকে রেগে তাকাতেই আশ্চর্য হয়। এই লোকের ঠোঁটের কোণে অদ্ভুত হাসির আভা। হাসিটা মোটেও ভালো না। কিছু ইঙ্গিত করছে না সেটা ইমার বুঝতে বেগ পেতে হচ্ছে না। শান ইমার দিকে তাকিয়ে খাবার চিবোচ্ছে। ইমার কপালে চিন্তার ভাঁজ পড়েছে। এমন কেন করছে লোকটা? ঢোক গিলল ইমা। চোখ সরিয়ে আবিরের সাথে হেসে হেসে গল্প করে শানের দৃষ্টি থেকে মনোযোগ সরাতে চেষ্টা করে। শানের দিকে না তাকানোর কঠিন সংকল্প করে বসে আছে। কিছুতেই তাকাবে না ওদিকে ইমা, কিছুতেই না। শানের দৃষ্টি ইমার সংকল্পের কুঠুরে প্রচন্ডভাবে আঘাত করছে। অবশেষে ভেঙে গেল ইমার সংকল্প। শানের শনিত দৃষ্টির সীমানায় তাকে ফিরতেই হলো। বিজয়ী হাসি শানের ঠোঁটের কোণে। এই হাসির ঢেউ যে একদিনই তার সমস্ত কিছু এলোমেলো করে দেবে, তা শানের কূটকৌশলের ব্রেন উপলব্ধি করতে পারেনি। এই অষ্টাদশীর সংকল্প ভাঙার দোষে প্রকৃতি তাকে শাপগ্রস্ত করবে। ঘৃণার খাঁচায় বন্দী করা হৃদয় খুইয়েই হবে এই শাপমোচন, নয়তো আজীবন চলবে অন্তর্জালায়। ইমা রাতে বিছানায় শুয়ে শানের তখনকার কথা ভাবছে। এই লোককে যতটা ভালো ভেবেছিল ততটাও ভালো নয়। লোকটার মোটিভ কি? কেনই বা হঠাৎ এসব বলল? হাতের কবজিতে অনেক ব্যথা করছে ইমার। ফর্সা কবজি লাল হয়ে আছে। আবিরকে অনেক কিছুই বলার ছিল, কিন্তু ওই শানের নাটকে বলা হলো না। শান বিছানায় আধশোয়া হয়ে ল্যাপটপে মনোযোগ সহকারে কাজ করছিল। এমন সময় কল আসলো। কলটা রিসিভ করেই কপালে ভাঁজ পড়ল। প্রচন্ড রেগে মোবাইল বিছানার একপাশে ছুঁড়ে মারল। রাগে হিংস্র রূপ ধারণ করেছে শান। কালকের সকালের সূর্যের প্রতীক্ষা করতে থাকলো অধীর আগ্রহে। সকাল সকাল নাস্তা করে ইমা শরৎচন্দ্রের দত্ত উপন্যাসটা নিয়ে বসেছে। উপন্যাসের ভেতর পুরোপুরি ডুবে গেছে। এমন সময় ইরা টেনে টুনে জোর করে খান প্যালেসে নিয়ে যায়। ইমার মাথায় এখনো উপন্যাস ঘুরপাক খাচ্ছে, অন্য কিছু ভাবনায় আসছে না।
ইরা রান্না করেছে আর নিজের মতো নিজেই বকবক করছে। এর মধ্যে একটা মেড এসে বলে গেল শান কফি পাঠাতে বলেছে। শানের নাম শুনেই ইমার কেমন যেন লাগে। মুখটা পানসে করে ইরাকে বলে, আপা দুপুরে আসবো, এখন যাই। ইরা বেশ বিরক্ত হয়েই জবাব দিল, এত যাই যাই করছিস কেন রে? উপন্যাসের ভূতে ধরেছে? রাতে পড়িস, এখন যা, এই কফিটা আমার ভাসুরকে দিয়াই। ইমা বিস্ফোরিত চোখে তাকিয়ে শব্দ করে বলে ওঠে, পাগল হয়েছিস আপা? তোর ভাসুরকে আমি কেন কফি দিতে যাব? তোর ভাসুর তুই যা। ইরা চোখ ছোট করে মুখ মলিন করে বলে, এমন ভাবে রিয়াক্ট করার কি আছে? একটা কফিই তো দিতে বলেছি। আর তোর ভাসুর করছিস কেন? তোর না বড়, শান ভাইয়া বলতে পারিস না? ইমা মুখ ভেঙচে রেগে বলে, শান আবার ভাই হয়েছে আপা, আর বলিস না। তোর ভাসুর কত বড় ক্যারেক্টারলেস তুই জানিস না। কাল আনিকা আপুর সাথে চুম্মা চাট্টি চালিয়েছিল, আমি দেখে ফেলেছি বলে কি সব বলল। খাটাস একটা, এজন্যই মনে হয় বিয়ের জন্য বউ পায় না। ইরা মৃদু হেসে ইমার পিঠ চাপড়ে বলে, আন্দাজে বকিস না, বউ পায় না। বিয়ের জন্য মেয়েরা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। খোঁজ নিয়ে দেখ গিয়ে, তোর আনিকা আপাই জোর করে আমার ভাসুরের সাথে চুম্মাচাটি করছে। আমার ভাসুর মেয়েদের সাথে সম্পর্ক করে এটা ঠিক, তবে চয়েস বুঝে। তোর আনিকা আপুর সেই যোগ্যতা নেই। তার মানে তুই স্বীকার করছিস তোর ভাসুরের চরিত্র দোষ আছে? আমি তা বলিনি, আর বলবো না। কেন বলবি না? এই মাত্র তো বললি তোর ভাসুর মেয়েদের সাথে সম্পর্ক করে। বিবাহ বহির্ভূত সম্পর্ক না জায়েজ। আর যারা এসব করে তাদের যে চরিত্রহীন বলে সেটা তুইও জানিস আপা। অবশ্যই জানি, তবে শান ভাইয়াকে আমি এই ক্যাটাগরিতে ফেলতে চাই না। সে কারোর সাথে জোরপূর্বক কিচ্ছু করে না। প্রেমিক রূপী মেয়েদের তিনি ঘৃণা করেন। কেন করেন জানি না, আর এই জন্যই তাদের সাথে শারীরিক সম্পর্ক ছাড়া আর কোনো আবেগ রাখেন না। তার অতীত আমাদের মতো না ইমা। জন্মগত কেউ চরিত্রহীন হয় না। পরিস্থিতি মানুষকে বাধ্য করে খারাপ চরিত্রের হতে। পরিস্থিতির বেড়াজালে পড়ে মানুষ এমন অনেক কিছুই করতে বাধ্য হয়, কিংবা অভ্যাসগত হয় যা তার করার ইচ্ছে নেই, কিন্তু তবুও সে করে। সকল অন্যায় অনৈতিক কাজ তার কাছে জায়েজ মনে হয়। কে জানে, শান ভাইয়ার জীবনেও হয়তো এমন কিছু আছে। তাকে হয়তো কেউ শেখাননি যে শান এটা মন্দ, এটা অনুচিত। ছোটবেলা থেকেই অন্যায় অনাচারে থেকে কেউ কি ন্যায় শিষ্টাচার শেখে? তিনিও শেখেননি। মানুষটা মানুষের মতো হাসে না, অনুভূতি জাহির করে না। কেমন যেন ভেতরে ভেতরে কুমড়ে মরে। যারা কাছের লোক শুধু তারাই বোঝে, দূরের লোকের কাছে তো শুধু তার দোষই ধরা পড়ে। জীবনকে কতটা ঘৃণা করলে একটা মানুষ পাপের দহনে জ্বলে তিলে তিলে নিজেকে শেষ করে দেয় বলতো ইমা? ইরার গলা ধরে এসেছে। ইমা ইরার কাঁধে হাত রেখে গম্ভীর মুখে বলে, তুই যাই বলিস আপা, আমি কিন্তু এইসব অর্থনৈতিকতাকে সাপোর্ট করি না। তার জন্য বিয়ে ফরজ। সে বিয়ে করে যা খুশি করুক, পাপ করে জাহান্নামী হচ্ছে কেন? সে তো চাই তার জীবন শেষ হয়ে যাক, মরে পড়ে থাকুক রাস্তায়। আর বিয়ের কথা বলছিস, এটা কোনো দিনও সম্ভব নয়। তার জীবনে না কোনো মেয়ে এসেছে আর না আসবে। এত বিতৃষ্ণা কেন জীবনের উপর তার? জোর করে বিয়ে করিয়ে দে, দেখবি বউ ঘরে আসলে সব ঠিক হয়ে যাবে। ইমার কথা শুনে ইরা নির্বিকার তাকিয়ে মৃদু হেসে বলে, ওই মেয়ে তো একদিনও ঠিকবে না। শান ভাইয়ার রাগ তো জানিস না। আর যে তার কোনো জিনিস টিনিস কাউকে স্পর্শ করতে দেয় না সহজে, সে বউকে কি করে ঘরে রাখবে? বউকে শোয়াবে কই? কেন, বান্ধবীর শোয়াই কোথায়? ওসব বান্ধবীদের কোনোদিন বাড়ি আনেন না শান ভাইয়া। তবে এলা আপু মাঝে মধ্যে আসে। তবে শান ভাইয়ার দুজন বেস্ট ফ্রেন্ড, এলা আপু আর রিফাত ভাইয়া। এলা আপুর সাথে শান ভাইয়ার অনৈতিক কোনো সম্পর্ক নেই। তুই কি করে জানলি? জানি রে জানি। এখন সর, নিজেও তো গেলি না আর আমাকেও দেরি করিয়ে দিলি। ইরা সিঁড়ি বেয়ে উপরে উঠে শানের দরজায় কড়া নাড়ল। ভেতরে আসো ইরা। ইরা রুমে ঢুকে দেখলো কালো গেঞ্জি 3/4 প্যান্ট পরে হাঁটু গোল করে ভাঁজ করে ফ্লোরময় বই ছড়িয়ে বসে বুকসেল পরিষ্কার করছে। কফির কাপটা কাছে নিয়ে বলল, ভাই আপনার কফি। পাশে রাখো। বই মুছতে মুছতে জবাব দিল, ভাই আমি পরিষ্কার করে দিই। থ্যাঙ্কস ইরা, আমি করে নেব, তুমি যাও। ইরা যাওয়ার জন্য পা বাড়াতেই শান কফি হাতে পেছন ফিরে বসে বলল, ইরা, তোমার পরিবারের কোনো সমস্যা হচ্ছে না তো? না ভাই। ওকে, কোনো সমস্যা হলে আমাকে কিন্তু জানাবা, সংকোচ করবে না একদমই।
হীরা হেসে জবাব দিল। জি আচ্ছা ভাই। শান কফি নিয়ে ব্যালকনির দিকে এগোতে এগোতে বলল, আচ্ছা যাও। জি আচ্ছা ভাই। ইরা শানের রুম থেকে বেরিয়ে এসে ইমার উপর খুব রাগ হলো মনে মনে। এমন একটা মানুষকে খারাপ বলছে। শান ভাই খারাপ হলে সবাই খারাপ। ইরার মধ্যে শানকে নিয়ে গর্বিত ভাব জমল। ইমা ইরার আড্ডা আজ আর জমল না শানের বিষয়ে আলাপ করায়। ইমা বেশ বুঝতে পেরেছে ইরা ভাসুরের সমালোচনা সহ্য করতে পারেনি। আরো কিছুক্ষণ এটা সেটা আলাপ করে ইমা বাংলোতে ফিরে আসলো। ওকে দেখে অহন দৌড়ে আসলো। কিরে, কই ছিলি? ইমা পানসে মুখে জবাব দিল, ইরা ইরা আমার বাসায় কেন? অহন খুশিতে গদগদ হয়ে বলল, আবির কল করছিলাম, তোকে নিয়ে যেতে বলেছে বিকেলে। ইমার মনের মধ্যে খুশির আমেজ চলে আসে কথাটা শুনে, কিন্তু প্রকাশ করে না। কেন? কোনো দরকার নেই, ফুপু জানলে বকবে। অহন জোর গলায় বলল, কেন বকবে? দুদিন পর তো তোরা স্বামী স্ত্রী হবি। দীর্ঘ শ্বাস ছেড়ে বিছানায় পা এলিয়ে বসে ইমা। এখনো তো হয়নি রে ভাই, কে জানে কাল কি হয়। নিঃশ্বাসেরই বিশ্বাস নেই, আর ভবিষ্যতের উপর ভরসা করতে বলছিস? তুই খুব বেশি বাস্তবিক। এত ভালো না, কল্পনাও থাকা উচিত। মানুষের আশায় বাঁচে, কল্পনার রং জীবনকে আরো বেশি সুন্দর করে, বুঝলি? বুঝলাম, এখন বল কোথায় যেতে হবে? এদিকটা কি করে ম্যানেজ করবি? ও, আমিও দেখে নিব। তুই বিকেলে রেডি থাকিস শুধু। ইমা কাপড় হাতে নিয়ে ওয়াশরুমে ঢুকতে ঢুকতে বলল, ঠিক আছে। অহন উঠে ব্যালকনিতে দাঁড়ালো। সামনে ব্যালকনিতে শানকে দাঁড়িয়ে থাকতে দেখে গল্প জুড়ে বসলো। শান হু হা দিয়ে জবাব দিল। কিছুক্ষণ বাদে দুজনই যার যার রুমে ফিরে গেল। বিকেলে বড় ফুপুর কাছে প্রয়োজনীয় জিনিস কেনার কথা বলে অহন ইমাকে নিয়ে বনানীর চিলেকোঠা রেস্টুরেন্টের উদ্দেশ্যে রওনা হলো। ইমা আজ নীল রঙের একটা জামদানি পরেছে, মাথায় নীল সোনালি ছাপার হিজাব বাঁধা। রেস্টুরেন্টের সামনে অহন ইমা নেমে ভেতরে ঢুকবে, তখনই পাশ দিয়ে শান বডিগার্ড সহ বেরোচ্ছিল। শানকে দেখে অহন হ্যান্ডশেক করলো। অহনের দারুণ পছন্দ শানের স্টাইল, অ্যাটিটিউড, বাচনভঙ্গি। অহনের সুযোগ হলে অহন সারাটা দিনই শানের সাথে সাথে থাকতো। শান ইমার দিকে তাকিয়ে অহনের কথার জবাব দিচ্ছে। ইমার অস্বস্তি লাগছে এভাবে শানের সামনে দাঁড়িয়ে থাকতে। কালকের ঘটনার পর ভয় আরো বেশি বেড়েছে। কপালে মুখে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করেছে। ইমা কাপা হাতে টিস্যু দিয়ে সেটা মুছতে লাগলো। ইমার ভাইয়ের উপর এখন রাগ হচ্ছে। অহন বকবক করার এক ফাঁকে সৌজন্য রাখতে বলেই ফেলল, ভাই, আপনিও চলুন, আমাদের সাথে জয়েন করবেন। আরে না, তোমরা ভাই বোন এসেছো, আমি কি করব? আরে ভাই, আপনাকে দুপুরে তো বললাম আবিরের সাথে দেখা করতে এসেছি। ওরা আলাপ করবে, আমিও আপনার সাথে কিছু প্রয়োজনীয় কথা বলবো। ইমা চমকে ভাইয়ের মুখের দিকে কটমট করে তাকায়। এত বলদর ভাইটা! ইমার ইচ্ছা করছে অহনের চুল টেনে ছিঁড়ে দিতে। শান ইমার মুখের ভাব বুঝে জবাব দিল, আচ্ছা ঠিক আছে, মেহমানকে নারাজ করে আর পাপ বাড়ানো উচিত হবে না, কি বলেন মিস? বাই দ্য ওয়ে, ব্রাইডের নাম জানা হলো না এখনো। ভাই ভেতরে চলুন, ওখানে গিয়ে কথা হবে। এই মা, আই। অহন আগে আগে যেতে লাগলো। ইমার শাড়ি ক্যারি করে চলতে একটু কষ্টই হচ্ছে, তাই ধীরে ধীরে হাঁটছে। শান ওর পেছনে আসছে, এতে আরো বেশি আনইজি লাগছে ইমার। শাড়ির আঁচল টেনে সামনে আনলো। একটা টেবিল বুক করে বসলো তিনজন। অহন কফি অর্ডার করে হেসে শানকে বলল, ভাই, আবির আসলে আরেকটা বুক করব, আপাতত একটাই থাক। ও ইমা, নাম জানেন না আপনি? ইমা, শান ভাইকে বল তোর নাম। ইমা ভাইয়ের দিকে চোখ ছোট করে ক্রুদ্ধ দৃষ্টিতে তাকায়। অহন এতক্ষণে বুঝতে পারে ইমা শানের উপস্থিতি পছন্দ করছে না, কিন্তু অহনের তো পছন্দ। তাছাড়া আবির আসলে ওরা আলাদা বসবে, সমস্যা কই? অহন বোনের দিকে ইশারায় সরি বলে, শানকে নাম বলার জন্য রিকোয়েস্ট করে। ইমা অনিচ্ছা সত্ত্বে অন্যদিকে তাকিয়ে জবাব দেয়, হুমায়রা জেবিন ইমা। শান মুখটা চুইংগাম চাবানোর মতো করে বলে, নাইস নেম, বাট আমি ব্রাইডই ডাকবো। নতুন বউকে ব্রাইড ডাকার আলাদা ফিলিংস, কি বলো অহন? হ্যাঁ ভাই, হ্যাঁ। দাঁত কেলিয়ে হাসতেই ইমা মুখটা কঠিন করে অহনের দিকে তাকায়। অহন পানসে হাসি দিয়ে কফির অর্ডার চেক করার জন্য উঠে দাঁড়ায়। ইমা ভাইকে থামাতে গিয়েও শানের দৃষ্টি ব্যঙ্গ দেখে সাহস পায় না।